সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে বইটির ২২তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। বাড়ি ফিরে এসে দেখি পাঞ্জাবি অধ্যাপকের দল মওলানাকে বাড়ি পৌঁছে দিতে এসে আড্ডা জমিয়েছেন। আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করলেন। কেউ বললেন, দাদা আমার ৬ মাসের ছুটির প্রয়োজন। কেউ বললেন, ৫ বছর ধরে প্রমোশন পাইনি, বাদশাকে সেই কথাটা স্মরণ করিয়ে দেবেন। মওলানা আমার হয়ে উত্তর দিয়ে বললেন, স্বপ্নেই যদি পোলাও খাবেন তবে ঘি ঢালতে কঞ্জুসি করছেন কেন? যা চাইবার দরাজ দিলে চেয়ে নিন। দেখলুম এদের সকলেরই বিশ্বাস বাচ্চা শুধু হাতে বাড়ি ফিরে যাবে, আর কাবুলে ফের হারুনুর রশিদের রাজত্ব কায়েম হবে। সন্ধ্যার দিকে আব্দুর রহমান বুলেটিন ঝেড়ে গেল। বাচ্চা ফিরতে নারাজ, বলছে যে তাজ ৫ জন আমাকে পড়িয়েছে সে তাজ আমার শিরোধার্য। বুঝলুম মীর আসলাম ঠিকই বলেছেন। রাজা হওয়ার অর্থ সিংহের পিঠে সওয়ার হওয়া, একবার চড়লে আর নাম্বার উপায় নেই। সে রাত্রে বাড়িতে ডাকুহানা দিল। আব্দুর রহমান তার রাইফেল ব্যবহার করতে পেরে যত না গুলি ছুড়ল তার চেয়ে আনন্দে লাফালো বেশি। ফিচকে ডাকাতি হবে। আব্দুর রহমানের রণনাদ শুনে পালালো। আব্দুর রহমান তার বুলেটিনের মাল মশলা সংগ্রহ করে দেউড়িতে দাঁড়িয়ে। রাস্তা দিয়ে যে যায় তাকেই ডেকে পই পই করে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করে। আমানুল্লাহ চলে যাওয়ায় তার শেষ ডর ভয় কেটে গিয়েছে। তবে এখন বাচ্চা এসাকাও না বলে সম্মান ভরে হাবিবুল্লাহ খান বলে। দুপুরবেলার বুলেটিনের খবর। ইনায়েতুল্লাহ খান আর্ক দুর্গের ভেতরে বসে আমানুল্লাহর কাছ থেকে সাহায্যের প্রতীক্ষা করছেন। বাচ্চা তাকে আত্মসমর্পণ করতে আদেশ দিয়েছে, না হলে সে কাবুল শহরের কাউকে জ্যান্ত রাখবে না, ঘর বাড়ি পুড়িয়ে দেবে। ইনায়েতুল্লাহ উত্তর দিয়েছেন, কাবুলবাসীদের প্রচুর রাইফেল আর অপর্যাপ্ত বুলেট আছে, তাই দিয়ে তারা যদি আত্মরক্ষা না করতে পারে তবে এসব ভেড়ার পালের মরাই ভালো। মওলানা বললেন, বাচ্চা এখন আর কাবুলের মহল্লা সর্দারদের কেয়ার করে না। তারপর আব্দুর রহমানকে পার্লামেন্টারি কায়দায় সাপ্লিমেন্টারি শুধালেন। আরকে কি পরিমাণ খাদ্যদ্রব্য আছে? সৈন্যরা টিকতে পারবে কতদিন? আব্দুর রহমান কাঁচা ডিপ্লোম্যাট, নোটিশের হুমকি দিল না, বলল অন্তত ৬ মাস। তৃতীয় দিনের বুলেটিন। বাচ্চা বলেছে ইনায়েতুল্লাহ যদি আত্মসমর্পণ না করেন তবে যেসব আমির ওমরা সেপাই শান্ত্রী তার সঙ্গে আরকে আশ্রয় নিয়েছেন তাদের স্ত্রী পুত্র পরিবারকে সে খুন করবে। ইনায়েতুল্লাহ উত্তর দিয়েছেন, কুছ পরোয়া নেহি। ফালতু প্রশ্ন। বাচ্চা দুর্গ আক্রমণ করছে না কেন? অবজ্ঞাসূচক উত্তর, রাইফেলের গুলি দিয়ে পাথরের দেয়াল ভাঙা যায় না। সে সন্ধ্যায় ব্রিটিশ লিগেশনের এক কেরানি প্রাণের ভয়ে আমার বাড়িতে আশ্রয় নিলেন। শহরে এসেছিলেন কি কাজে? বাচ্চার ফৌজ দলে দলে শহরে ঢুকছিল বলে লিগেশনে ফিরে যেতে পারেননি। রাত্রে তার মুখে শুনলুম যে দুর্গের ভিতরে বন্ধ আমির ওমরাদের স্ত্রী পুত্র পরিবার দুর্গের বাইরে, ইনায়েতুল্লাহর পরিবার দুর্গের ভিতরে। আমিরগণ ও বাদশার স্বার্থ এখন আর সম্পূর্ণ এক নয়। আমিরগণ তাদের পরিবার বাঁচাবার জন্য আত্মসমর্পণ করতে চান। ইনায়েতুল্লাহ নাকি নিরাশ হয়ে বলেছেন, যেসব আমির ওমরাদের অনুরোধে তিনি অনিচ্ছায় রাজা হয়েছিলেন তাদের ইচ্ছার বিরুদ্ধে এখন তিনি আর দুর্গ রক্ষা করতে রাজি নন। আব্দুর রহমান সভাস্থলে উপস্থিত ছিল। বলল, আমি শুনেছি হুজুর, সেপাইরা দুর্গ রক্ষা করতে রাজি, যদিও তাদের পরিবার দুর্গের বাইরে। তারা বলছে বউ বাচ্চার জান আমানত দিয়ে তো আর ফৌজে ঢুকিনি। ভয় পেয়েছেন অফিসার আর আমির ওমরাদের দল। কেরানি বললেন, আমিও শুনেছি, কিন্তু কোনটা খাঁটি কোনটা ঝুটা বুঝবার উপায় নেই। মোদ্দা কথা, ইনায়েতুল্লাহ সিংহাসন ত্যাগ করতে তৈরি, তবে তার শর্ত কোনো তৃতীয় পক্ষ যেন তিনি আর তার পরিবারকে নিরাপদে আফগানিস্তানের বাইরে নিয়ে যাবার জিম্মাদারি নেন। স্যার ফ্রান্সিস রাজি হয়েছেন। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলুম, স্যার ফ্রান্সিসের কাছে
প্রস্তাবটা পারল কে? বলা শক্ত। শোরবাজার, ইনায়েতুল্লাহ, বাচ্চা, হাবিবুল্লাহ খান, 3 জনের একজন, অথবা সকলে মিলে। এখন সেই কথাবার্তা চলছে। সে রাত্রে অনেকক্ষণ অবধি মৌলানা আর কেরানি সাহেবেতে আফগান রাজনীতি নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক হল। সকালবেলা আব্দুর রহমান হাতে সেকা রুটি, নুন আর বিনা দুধ চিনিতে চা দিয়ে গেল। আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু ভদ্রলোক কিছুই স্পর্শ করতে পারলেন না। প্রবাদ আছে, কাজীর বাড়ির বাঁধিও 3 কলম লিখতে পারে। বুঝতে পারলুম ব্রিটিশ রাজদূতাবাসের কেরানিও রাজভোগ খায়, এই দুর্ভিক্ষেও। দুপুরের দিকে কেরানি সাহেবের সঙ্গে শহরে বেরুলুম। বাচ্চার সেপাইয়ে সমস্ত শহর ভরে গিয়েছে। আর্কের পাশের বড় রাস্তায় তার কাছ থেকে বিদায় নিচ্ছি। তিনি লিগেশনে যাবেন, আমি বাড়ি ফিরব। এমন সময় বলা নেই কওয়া নেই, একসঙ্গে 100 খানেক রাইফেল আমাদের চারপাশে গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে দেখি রাস্তার লোকজন বাদ্যগান শূন্য হয়ে যে যেদিকে পারে সেদিকে ছুটছে। আশ্রয়ের সন্ধানে নিশ্চয়ই, কিন্তু কে কোন দিকে যাচ্ছে তার প্রতি লক্ষ্য না করে। চতুর্দিকে বাচ্চার ডাকাত, তাই সবাই ছুটেছে দিশেহারা হয়ে। বাচ্চার প্রথম আক্রমণের দিনে শহরে যা দেখেছিলুম তার সঙ্গে এর তুলনা হয় না। সেদিনকার কাবুলি ভয় পেয়েছিল যেন বাঘের ডাক শুনে। এবারকার ত্রাস হঠাৎ বাঘের থাবার সামনে পড়ে যাবার। কেরানি সাহেব পেশাওয়ারের পাঠান, সাহসী বলে খ্যাতি আছে। তিনি পর্যন্ত আমাকে টেনে নিয়ে ছুটে চলেছেন। মুশকিল আসানি জানেন কোন দিক দিয়ে। পাশ দিয়ে গাঁ ঘেঁষে একটা ঘোড়া চলে গেল। নোয়াঞ্জুলিতে পড়তে পড়তে তাকিয়ে দেখি ঘোড়সওয়ারের পা জিনের পাদানে বেঁধে গিয়ে মাথা নিচের দিকে ঝুলছে, আর ঘোড়ার প্রতিটি গ্যালোপের সঙ্গে সঙ্গে মাথা রাস্তার শানে ঠোকর খাচ্ছে। ততক্ষণে রাস্তার সুরিয়ালিস্টিক ছবিটার এলোপাতাড়ি দাগ আমার মনে কেমন যেন একটা আবছা আবছা অর্থ এনে দিয়েছে। কেরানি সাহেবের হাত থেকে হ্যাঁচকা টান দিয়ে নিজেকে খালাস করে দাঁড়িয়ে গেলুম। ছবিটার যে জিনিস আমার অবচেতন মন ততক্ষণে লক্ষ্য করে একটা অর্থ খাড়া করেছে, সে হচ্ছে যে ডাকুরা কাউকে মারার মতলবে, কোনো কাতলে আম বা পাইকারি কচু কাটার তালে নয়। তারা গুলি ছুঁড়ছে আকাশের দিকে। কেরানি সাহেবের দৃষ্টিও সেদিকে আকর্ষণ করল। ততক্ষণে রাস্তার উপর দাঁড়িয়ে শুধু বাচ্চার ডাকাত দল, কেরানি সাহেব আর আমি। বাদ বাকি নোয়াঞ্জুলিতে, দোকানের বারান্দায়, না হয় কাবুল নদীর শক্ত বরফের উপর উঁচু পাড়ির গাঁ ঘেঁষে। 3-4 মিনিট ধরে গুলি চলল। আমরা কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে রইলুম। তারপর আবার সবাই এক একজন করে আশ্রয়স্থল থেকে বেরিয়ে এলো। ডাকাতের দল ততক্ষণে হা হা করে হাসতে আরম্ভ করেছে। তাদের সাদিয়ানা শুনে কাবুলের লোক এরকম ধারা ভয় পেয়ে গেল। কিসের সাদিয়ানা? জানো না খবর? ইনায়েতুল্লাহ তাখ্ত ছেড়ে দিয়ে হাওয়াই জাহাজে করে হিন্দুস্থান চলে গিয়েছেন। তাই বাদশাহ হাবিবুল্লাহ খান হুকুম দিয়েছেন রাইফেল চালিয়ে সাদিয়ানা বা বিজয় উল্লাস প্রকাশ করার জন্য। জিন্দাবাদ বাদশাহ গাজী হাবিবুল্লাহ খান। বর্বর দেশে নতুন দলপতি সিংহাসনে বসলে নরবলি করার প্রথা আছে। আফগানিস্তানে এরকম প্রথা থাকার কথা নয়, তবু অনিচ্ছায় গোটা 5 নরবলি হয়ে গেল। সাদিয়ানার হাজার হাজার বুলেট আকাশ থেকে নামার সময় যাদের মাথায় পড়ল তাদের কেউ কেউ মরল। পুরো মীর আসলামী পাগড়ি মাথায় পেঁচানো ছিল না বলে। পাগড়ি নিয়ে হেলাফেলা করতে নেই। গরিব আফগানের মামুলি পাগড়ি নিয়ে টানা হ্যাঁচড়া করতে গিয়ে আমানুল্লাহর রাজমুকুট খসে পড়ল। ডাকাত সেটা কুড়িয়ে নিয়ে মাথায় পড়ল। মোল্লারা আশীর্বাদ করলেন। পরদিন ফরমান বেরোল। তার মূল বক্তব্য আমানুল্লাহ কাফির, কারণ সে ছেলেদের অ্যালজেব্রা শেখাতো, ভূগোল পড়াতো, বলতো পৃথিবী গোল। 20 শতাব্দীতে এরকম ফরমান বেরোতে পারে সে কথা কেউ সহজে বিশ্বাস করবেন না। কিন্তু বাচ্চার মতো ডাকাত যখন তাখ্তনাসীন হতে পারে তখন এরকম ফরমান আর অবিশ্বাস করার কোনো উপায় থাকে না। শুধু তাই নয়, ফরমানের তলায় মোল্লাদের সই ছাড়াও দেখতে পেলুম সই রয়েছে আমানুল্লাহর মন্ত্রীদের।
মীর আসলাম বললেন, পেটের উপর সঙ্গিন ঠেকিয়ে সইগুলো আদায় করা হয়েছে। না হলে বলো, কোন সুস্থ লোক বাচ্চাকে বাদশাহী দেবার ফরমানে নাম সই করতে পারে? রাগের চোটে তার চোখ মুখ তখন লাল হয়ে গিয়েছে, দাড়ি ডাইনে বায়ে ছড়িয়ে পড়েছে। গর্জন করে বললেন, ওয়াজিবুল কাতল। প্রত্যেক মুসলমানের উচিত যাকে দেখা মাত্র কতল করা, সে কিনা বাদশাহ হলো। আমি বললুম, আপনি যা বলছেন তা খুবই ঠিক, কিন্তু আশা করি এসব কথা যেখানে সেখানে বলে বেড়াচ্ছেন না। মীর আসলাম বললেন, শোনো সৈয়দ মুজতবা আলী, আমানুল্লাহর নিন্দা আমি যখন করেছি তখন সকলের সামনেই করেছি। বাচ্চায় সাকাওয়ের বিরুদ্ধে যা বলবার তাও আমি প্রকাশ্যে বলি। তুমি কি ভাবছ কাবুল শহরের মোল্লারা আমাকে চেনে না? ফরমানের তলায় আমার সই লাগাতে পারলে ওরা খুশি হয় না? কিন্তু ওরা ভালো করেই জানে যে আমার বাঁ হাত কেটে ফেললেও আমার ডান হাত সই করবে না। ওরা ভালো করেই জানে যে আমি ফতোয়া দিয়ে বসে আছি, বাচ্চায় সাকাও ওয়াজিবুল কাতল, অবশ্যবদ্ধ। মীর আসলাম চলে যাবার পর মৌলানা বললেন, যতদিন আফগানিস্তানে মীর আসলামের মতো একটি লোকও বেঁচে থাকবেন, ততদিন এদেশের ভবিষ্যৎ সম্বন্ধে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমি সায় দিয়ে বললুম, হক কথা, কিন্তু আমাদের ভবিষ্যতের ভাবনা এই বেলা একটু ভেবে নিলে হয় না? দুজনে অনেকক্ষণ ধরে ভাবলুম, কখনো মুখ ফুটে, কখনো যার যার আপন মনে। বিষয়, বাচ্চা তার ফরমানে আমানুল্লাহ যে কাফির সে কথা সপ্রমাণ করে বলেছে, এবং যেসব দেশি বিদেশি মাস্টার প্রফেসর আমানুল্লাহকে এসব কর্মে সাহায্য করত তাদের ডিসমিস করা হলো, স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হলো। শেষটায় মৌলানা বললেন, অত ভেবে কদ্দু হবে, আমরা ছাড়াও তো আরও লোক ডিসমিস হয়েছে, দেখাই যাক না তারা কি করে। মৌলানার বিশ্বাস 10টা গাধা মিললে একটা ঘোড়া হয়। কিন্তু এসব নিতান্ত ব্যক্তিগত কথা। আবু হোসেন নাটক যারা দেখেছেন তারা হয়তো ভাবছেন যে কাবুলে তখন জোর রগড়, কিন্তু ভবিষ্যতের ভাবনায় তখন আমির ফকির সকলেরই রসকস কাবুল নদীর জলের মতো জমে গিয়ে বরফ হয়ে গিয়েছে। বাচ্চাও শহরবাসীকে সন্দেহের দোদুল দোলায় বেশিক্ষণ দোলালো না। হুকুম হলো, আমানুল্লাহর মন্ত্রীদের ধরে নিয়ে এসো আর তাদের বাড়ি লুট করো। সে লুট কিস্তিতে কিস্তিতে হলো। বাচ্চার খাস পেয়ারারা প্রথম খবর পেয়েছিল বলে তারা প্রথম কিস্তিতে টাকা পয়সা গয়নাগাটি দামি টুকিটাকি ছোঁ মেরে নিয়ে গেল। দ্বিতীয় কিস্তিতে সাধারণ ডাকাতরা আসবাবপত্র, কার্পেট, বাসনকোসন, জামা কাপড় বেছে বেছে নিয়ে গেল। তৃতীয় কিস্তিতে আর সব ঝড়ের মুখে উড়ে গেল। শেষটায় রাস্তার লোক কাঠের দরজা জানালা পর্যন্ত ভেঙে নিয়ে গিয়ে শীত ভাঙাল। মন্ত্রীদের খালি পায়ে বরফের উপর দাঁড় করিয়ে হরেক রকম সম্ভব অসম্ভব অত্যাচার করা হলো গুপ্তধন বের করবার আশায়। তার বর্ণনা শুনে কাবুলের লোক পর্যন্ত শিউরে উঠেছিল। মৌলানা আর আমি শুধু মুখ চাওয়াচাওয়ি করেছিলাম। তারপর আমানুল্লাহর ইয়ারবক্সি ফৌজের অফিসারদের পালা। বন্ধ দৌড় জানালা ভেদ করে গভীর রাত্রে চিৎকার আসত, ডাকু পড়েছে। সে আবার সরকারি ডাকু, তার সঙ্গে লড়াই করার উপায় নেই, তার হাত থেকে পালাবার পথ নেই। কিন্তু অভ্যাস হয়ে গেল। রাস্তার উপর শীতে জমে যাওয়া রক্ত, উলঙ্গ মরা, রাত্রে ভীত নরনারীর আর্তচিৎকার সবই সহ্য হয়ে গেল। কিন্তু আশ্চর্য, অভ্যাস হলো না শুধু শুকনো রুটি, নুন আর বিনা দুধ চিনিতে চা খাওয়ার। মায়ের কথা মনে পড়ল। তিনি একদিন বলেছিলেন, চা বাগানের কুলিরা যে প্রচুর পরিমাণে বিনা দুধ চিনিতে লিকার খায়, সে পানের তৃপ্তির জন্য নয়, ক্ষুধা মারবার জন্য। দেখলুম অতি সত্যি কথা। কিন্তু শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। কাবুলে ম্যালেরিয়া নেই, থাকলে তারপর চা বাগানের কুলির যা হয় আমারও তাই হতো, এবং তার পরমা গতি কোথায় বাঙালিকে বুঝিয়ে বলতে হয় না। মৌলানাকে জিজ্ঞেস করলুম, না খেতে পেয়ে, বুলেট খেয়ে, ম্যালেরিয়ায় ভুগে, এ 3 মার্গের ভিতর মরার পক্ষে কোনটা প্রশস্ততম বলতো? মৌলানা কবিতা আওড়ালেন আরেক মৌলানার।
কবি সাদির। পরমায়ু যবে প্রস্তুত হয় মহাপ্রস্থান্তরে, একই মৃত্যু, সিংহাসনেতে অথবা ধুলির পরে। বাচ্চার ফরমান জারির দিন সাতেক পরে ভারতীয়, ফরাসি, জার্মান শিক্ষক অধ্যাপকেরা এক ঘরোয়া সভায় স্থির করলেন স্যার ফ্রান্সিসকে তাদের দুরবস্থা নিবেদন করে হাওয়াই জাহাজে করে ভারতবর্ষে যাওয়ার জন্য বন্দোবস্ত ভিক্ষা করবেন। অধ্যাপকেরা বললেন, কাবুল থেকে বেরোবার রাস্তা চতুর্দিকে বন্ধ। স্যার ফ্রান্সিস বললেন, হ্যাঁ। অধ্যাপকেরা নিবেদন করলেন, কাবুলে কোনো ব্যাংক নেই, সেজন্য তাদের জমানো যা কিছু সম্বল তা পেশাওয়ারে, এবং সে পয়সা আনাবার কোনো উপায় নেই। স্যার ফ্রান্সিস বললেন, অধ্যাপকেরা কাতর অনুনয়ে জানালেন স্ত্রী পরিবার নিয়ে তারা অনাহারে আছেন। সাহেব বললেন, অধ্যাপকেরা মরিয়া হয়ে বললেন, এখানে থাকলে তিলে তিলে মৃত্যু। সাহেব বললেন, একদিকে ফুল্লোড়ার 12 মাসি, অন্যদিকে সাহেবের আ করে বর্ণমালা পাঠ। ক্লাস 6-এর ছেলে আর প্রথম ভাগের খোকাবাবু যেন একই ঘরে পড়াশোনা করছেন। বর্ণমালা যখন নিতান্তই শেষ হয়ে গেল তখন সাহেব বললেন, এখানকার ব্রিটিশ লিগেশন ইংল্যান্ডের ব্রিটিশ সরকারের মুখপাত্র। ভারতবাসীর সুখ সুবিধা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ব্রিটিশ লিগেশনের কর্তব্য নয়। আমি যদি কিছু করতে পারি তবে সেটা ফেভার হিসেবে করব, আপনাদের কোনো রাইট নেই। যাত্রাগানে বিস্তর দুর্যোধন দেখেছি। সাহেবের চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখি, না, কিছু কিছু গরমিল রয়েছে। দুর্যোধন ফেভার রাইট কোনো হিসেবেই 5খানা গাঁ দিতে রাজি হননি। ইনি ফেভারেবল কনসিডারেশন করতে রাজি আছেন। এ অবস্থায় শ্রীকৃষ্ণ হলে হয়তো তিনি বগল বাজিয়ে সুখবর দেবার জন্য পাণ্ডব শিবিরে ছুটে যেতেন। কিন্তু আমার মনে পড়ল যুধিষ্ঠিরের কথা। একটি মিথ্যা কথা বলবার জন্য তাকে নরক দর্শন করতে হয়েছিল। ভাবলুম, এদিকে দুর্যোধন, ওদিকে বাচ্চা এসাকাও, এর মাঝখানে যদি সাহস সঞ্চয় করে একটিবারের মতো এই জীবনের সত্যি কথা বলে ফেলতে পারি, তবে অন্তত একবারের মতো স্বর্গদর্শন লাভ হলেও হতে পারে। বললুম, হাওয়াই জাহাজগুলো ভারতীয় পয়সায় কেনা, পাইলটরা ভারতীয় তানখা খায়, পেশাওয়ারের বিমান ঘাঁটি ভারতের নিজস্ব। এই অবস্থায় আমাদের কি কোনো হক নেই? ব্রিটিশ লিগেশন যে ভারতীয় অর্থে তৈরি, সাহেব যে ভারতীয় নিমক খান, সে কথা আর ভদ্রতা করে বললুম না। সাহেব ভয়ঙ্কর চটে গেলেন, অধ্যাপকেরাও ভয় পেয়ে গেলেন। বুঝলুম জীবন মরণের ব্যাপার। ভারতীয়রা কোনো গতিকে দেশে ফিরে যেতে পেলে রক্ষা পান। মেহেরবানি হক নিয়ে নাহক তর্ক করে কোনো লাভ নেই। বললুম, আমি যা বলেছি সে আমার ব্যক্তিগত মত। আমি নিজে কোনো ফেভার চাইনি, কিন্তু আমার ইচ্ছা অনিচ্ছা যেন আর 5 জনের স্বার্থে আঘাত না করে। এরপর কথা কাটাকাটি করে আর কোনো লাভ নেই। আমার যা বক্তব্য সাহেব পরিষ্কার বুঝতে পেরেছেন, আর সাহেবের বক্তব্য ভারতবাসীর কাছে কিছু নূতন নয়। ফেভার শব্দ দরখাস্তে যিনি যত ইনিয়ে বিনিয়ে লিখতে পারেন, তাকেই আমরা ভারতবর্ষে গেল 100 বছর ধরে ইংরেজিতে সুপণ্ডিত বলে সেলাম করে আসছি। সে সন্ধ্যাতেই খবর পেলুম যেসব ভারতবাসী স্বদেশে ফিরে যেতে চান তাদের একটা ফিরিস্তি তৈরি করা হয়েছে। সাহেব স্বহস্তে আমার নামে ঢেরা কেটে দিয়েছেন। আব্দুর রহমান এখন শুধু আগুনের তদারকি করে। বাদাম নেই যে খোসা ছাড়াবে, কালি নেই যে জুতো পালিশ করবে। না খেয়ে খেয়ে রোগা হয়ে গিয়েছে, দেখলে দুঃখ হয়। মৌলানা শুতে গিয়েছেন। আব্দুর রহমান ঘরে ঢুকল। আমি বললুম, আব্দুর রহমান, সব দিকে তো ডাকাতের পাল রাস্তা বন্ধ করে দিয়েছে, পানশিরে যাবার উপায় আছে? আব্দুর রহমান আমার 2 হাত আপন হাতে তুলে নিয়ে শুধু চুমো খায় আর চোখে চেপে ধরে, বলে, সেই ভালো হুজুর, সেই ভালো, চলুন আমার দেশে। এরকম শুকনো রুটি আর নুন খেলে 2 দিন বাদে আপনি আর বিছানা থেকে উঠতে পারবেন না। তার চেয়ে ভালো খাওয়ার জিনিস আমাদের বাড়িতেই আছে। কিছু না হোক, বাদাম, কিশমিশ, পেস্তা, আঞ্জির, মোলায়েম পনির। আর হুজুর,
আমার নিজের 3টে দুম্বা আছে, আর 1টি মাস, জোর 1.5 মাস। তারপর বরফ গলতে আরম্ভ করলেই আপনাকে নদী থেকে মাছ ধরে এনে খাওয়াবো, ভেজে সেঁকে পুড়িয়ে, যেরকম আপনার ভালো লাগে। আপনি আমাকে মাছের কত গল্প বলেছেন, আমি আপনাকে খাইয়ে দেখাবো। আরামে শোবেন, ঘুমোবেন, জানলা দিয়ে দেখবেন। আব্দুর রহমানকে বাধা দিতে কষ্টবোধ হলো। বেচারি অনেক দিন পরে আবার প্রাণ খুলে কথা বলতে আরম্ভ করেছে। পানশিরের পুরানো স্বপ্নে নূতন রং লাগিয়ে আমার চোখে চটক লাগাবার চেষ্টা করছে। তার মাঝখানে ভোরের কাকের কর্কশ কা কা করে তার সুখ স্বপ্ন কেটে ফেলতে অত্যন্ত বাধো বাধো ঠেকল। বললুম, না আব্দুর রহমান, আমি যাব না। আমি বলছি তুমি চলে যাও। জানো তো আমার চাকরি গেছে, তোমাকে মাইনে দেবার টাকা আমার কাছে নেই। চাল ডাল ফুরিয়ে গিয়ে গমে এসে ঠেকেছে, তাও তো আর বেশি দিন চলবে না। তুমি বাড়ি চলে যাও, ক্ষুধা যদি ফের সুদিন করেন তখন আবার দেখা হবে। ব্যাপারটা বুঝতে আব্দুর রহমানের একটু সময় লাগলো। যখন বুঝল তখন চুপ করে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। আমারও মন খারাপ হয়ে গেল, কিন্তু করি বা কি? আব্দুর রহমানের সঙ্গে বহু সন্ধ্যা, বহু যামিনী কাটিয়ে বুঝতে পেরেছি যে সে যদি নিজের থেকে কোনো জিনিস না বোঝে তবে আমার যুক্তিতর্ক তার মনের কোণে কোনো ঠাঁই পায় না। আমার ব্যবস্থাটা যে তার আদপেই পছন্দ হয়নি সেটা বুঝতে পারলুম, কিন্তু আমি আশা করেছিলুম সে আপত্তি জানাবে। আমি তাহলে তর্কাতর্কি করে তাকে খানিকটা শায়েস্তা করে নিয়ে আসব। দেখলুম তা নয়। সরল লোক আর সোজা সুপারি গাছে মিল রয়েছে। একবার পা হরকালে আপত্তি অজুহাতের শাখা প্রশাখা নেই বলে সোজা ভূমিতলে অবতরণ। খানিকক্ষণ পরে নিজের থেকেই ঘরে ফিরে এলো। মাথা নিচু করে বলল, আপনি নিজের হাতে মেপে সকালবেলা 2 মুঠো আটা দেবেন, আমার তাইতেই চলবে। কি করে লোকটাকে বোঝায় যে আমার অজানা নয় সে মাসখানেক ধরে 2 মুঠো আটা দিয়েই দুবেলা চালাচ্ছে। আর খাবারের কথাই তো আসল কথা নয়। আমার প্রস্তাবে যে সে অত্যন্ত বেদনা অনুভব করেছে সেটা লাঘব করি কি করে? যুক্তিতর্ক তো বৃথা, পূর্বেই বলেছি। ভাবলুম মৌলানাকে ডাকি, কিন্তু ডাকতে হলো না। আব্দুর রহমান বলল, যখন সব কিছু পাওয়া যেত তখন আমি এখানে যা খেয়েছি আমার বাবা তার শ্বশুরবাড়িতেও সেরকম খায়নি। তারপর বেশ একটু গলা চড়িয়ে বলল, আর আজ কিছু জুটছে না বলে আমাকে খেদিয়ে দিতে চান? আমি কি এতই নিমক হারাম? অনেক কিছু বলল, কিছুটা যুক্তি, বেশিরভাগ জীবন স্মৃতি, অল্প বিস্তর ভর্ৎসনা, সব কিছু ছাপিয়ে অভিমান। কখনো বলে দেরিশি করিয়ে দেননি, কখনো বলে নূতন লেপ কিনে দেননি, কাবুলের কটা সর্দারের ওরকম লেপ আছে, আমি গেলে বাড়ি পাহারা কে দেবে, আমাকে তাড়িয়ে দেবার হক আপনার সম্পূর্ণ আছে, আপনারা আমি কি এমন খেদমত করতে পেরেছি। যেন পানশিরের বরফপাত, গাদা গাদা পাঁজা পাঁজা। আমি যেন রাস্তা হারিয়ে ফেলেছি, আর আমার উপর সে বরফ জমে উঠছে। আব্দুর রহমানই আমাদের প্রথম পরিচয়ের দিন বলেছিল তখন নাকি সেই বরফ আস্তরণের ভিতর বেশ ওম বোধ হয়। আমিও আরাম বোধ করলুম, কিন্তু না খেতে পেয়ে আব্দুর রহমানের পানশিরি তাগত মিয়ে গিয়েছে। 7 দিন ধরে বরফ পড়ল না। মিনিট খানেক বর্ষণ করেই আব্দুর রহমান থেমে গেল। আমি বললুম, তা তো বটেই, তুমি চলে গেলে আমাকে বাঁচাবে কে? অতটা ভেবে দেখিনি। আব্দুর রহমান তদ্দণ্ডেই খুশ। সরল লোককে নিয়ে এই হলো মস্ত সুবিধে। তক্ষুনি হাসি মুখে আগুনের তদারকিতে বসে গেল। তারপর মন থেকে যে শেষ গ্লানিটুকু কেটে গিয়েছে সেটা পরিষ্কার বুঝতে পারলুম শুতে যাবার সময়। তোষকের তলায় লেপ গুঁজে দিতে দিতে বলল, জানেন সাহেব, আমি যদি বাড়ি চলে যাই তবে বাবা কি করবে? প্রথমে আমার কাছ থেকে একটা বুলেটের দাম চেয়ে নেবে, তারপর আমাকে গুলি করে মারবে। কতবার আমাকে বলেছে, তোর মতো হতভাগাকে মারবার জন্যে যে গাঁটের পয়সায় বুলেট কেনে সে তোর চেয়েও হতভাগা। আমি বললুম, ও তাই বুঝি তুমি পানশির যেতে চাও না, প্রাণের ভয়ে?
আব্দুর রহমান প্রথমটায় থতমত খেয়ে গেল, তারপর হাসল। আমারও হাসি পেল। যে আব্দুর রহমান এতদিন ধরে শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্ররূপ ধারণ করে বিরাজ করত, আমার আলবাল সিঞ্চনে সে যে একদিন রসবোধ কিশলয়ে মুকুলিত হয়ে সরস তরুবর হয়ে উঠবে আশা করিনি। আব্দুর রহমান একখানা খোলা চিঠি দিয়ে গেল। উপরে আমানুল্লাহর পলায়নের তারিখ। কামারাত বা শিকনাদ। এতদিন বাদে মনস্কামনা পূর্ণ হয়েছে। আগা আহমদের মাইনের 5 বছরের জমানো 300 টাকা আর তার ভাইয়ের রাইফেল লোপাট মেরে আফ্রিদি মুল্লুকে চললুম। সেখানে গিয়ে পিতৃপিতামহের ব্যবসা বাঁধব। শুনতে পাই খাইবার পাসের ইংরেজ অফিসার পাকড়ে পাকড়ে খালাসির পয়সা আদায় করার প্রাচীন ব্যবসা উপযুক্ত লোকের অভাবে অত্যন্ত দুরবস্থায় পড়েছে। কিন্তু আচ্ছা ইংরেজি জাননেওয়ালা একজন দোভাষীর আমার প্রয়োজন। আমার ইংরেজি বিদ্যে তো জানো। তোমার যদি কিছুমাত্র কাণ্ডজ্ঞান থাকে তবে পত্রপাঠ জালালাবাদের বাজারে এসে আমার অনুসন্ধান করো। মাইনে কাবুলে 1 বছরে যা কামাও আমি 1 মাসে তোমাকে তাই দেব। কাবুলের ডাকাতের চাকর হওয়ার চেয়ে আমার বেরাদর হয়ে ইমান ইনসাফে কামানো পয়সার বখরাদার হওয়া ঢের ভালো। আমানুল্লাহ নেই, তবু ফি আমানিল্লাহ। দোস্ত মুহাম্মদ। পুনশ্চ আগা আহমদ সঙ্গে আছে। কাঁধে আমানুল্লাহর বিলি করা একখানা উৎকৃষ্ট মাউজার রাইফেল। আমানুল্লাহ কথার অর্থ আল্লাহর আমানত, আর ফি আমানিল্লাহ কথার অর্থ তোমাকে আল্লাহর আমানতে রাখলুম। রাজা হয়ে ভিস্তিওয়ালার ডাকাত ছেলে ইচ্ছা অনিচ্ছায় রাজপ্রাসাদে কি রঙ্গরস করল তার গল্প আস্তে আস্তে বাজারময় ছড়াতে আরম্ভ করল। আধুনিক ঔপন্যাসিকের বালিগঞ্জের কাল্পনিক ডাইনিং রুমে পাড়া গেয়ে ছেলে যা করে তারই রাজ সংস্করণ। নূতনত্ব কিছু নেই, তবে একটা গল্প আমার বড় ভালো লাগলো। মৌলানার কপিরাইট। আমানুল্লাহ লন্ডনে 5ম জর্জের সঙ্গে যে রোলস রয়েসে চড়ে কুচকাওয়াজ পালা পরবে যেতেন, রাজা জর্জ সেই বজ্রার মতো মোটর আমানুল্লাহকে বিদায় ভেট দেন। সেই গাড়ি রাক্ষসের মতো তেল খেত বলে আমানুল্লাহ পালাবার সময় সেখানা কাবুলে ফেলে যান। বাচ্চার রাজা হয়ে বিশেষ করে সেই মোটরই পাঠালো বাস্তুগায়ে বউকে নিয়ে আসবার জন্য। বউ নাকি তখন বাচ্চার মাথার উকুন বাজছিল। সারা গায়ের হুলুস্থুলের মাঝখানে বাচ্চার বউ নাকি ড্রাইভারকে বলল, তোমার মনিবকে গিয়ে বলো নিজে এসে আমাকে খচ্চরে বসিয়ে যেন নিয়ে যায়। দিগ্বিজয় করে বুদ্ধদেব যখন কপিল বস্তু ফিরেছিলেন তখন যশোধরা এমনি ধারা অভিমান করেছিলেন।